উত্তরবঙ্গের মানুষের চাহিদা খুবই কম। এই রকম একটা পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে এই মহতী জনসভায় আমি বলতে চাই যে আমাদের এই উত্তরবঙ্গের 3টে জেলা, বিশেষ করে আপনি যদি তাকিয়ে দেখেন কুচবিহার, মালদা, উত্তর দিনাজপুর, এই 3টে জেলার থেকে অসংখ্য মানুষকে পরিযায়ী শ্রমিক হিসেবে তাদেরকে ভিন রাজ্যে কাজ করতে হয় বা কাজ করতে যেতে হয়। ভিন রাজ্যে যখন কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনার সামনে যখন যদি দেখি আহত এবং নিহতদের তালিকা, তাহলে আমরা দেখতে পাবো যে সেই আহত বা নিহতদের তালিকায় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার মানুষের নাম আমরা সর্বাগ্রে দেখতে পাই। আমরা আপনাদের কাছে অনুরোধ করতে চাই বন্ধু, যদি পশ্চিমবঙ্গকে সত্যিকারের শিল্প উন্নত হিসাবে গড়ে তুলতে চাই, যদি পশ্চিমবঙ্গের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, তাহলে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের সরকারের পাশাপাশি রাজ্যের সরকার, সেটাও ভারতীয় জনতা পার্টির হওয়া দরকার। কিন্তু তার মাঝখানে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির এই অঙ্গীকার যে পরিযায়ী শ্রমিকের স্রোত যা উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে চলে যান বিভিন্ন কাজ করবার ক্ষেত্রে, সেটাকে বন্ধ করার অঙ্গীকার হচ্ছে ভারতীয় জনতা পার্টির। আমরা আশা রাখি যে কুচবিহার হোক, মালদা হোক, মুর্শিদাবাদ হোক, উত্তর দিনাজপুর হোক, প্রায় পশ্চিমবঙ্গের 60 লক্ষেরও কাছাকাছি পরিযায়ী শ্রমিকের এই স্রোত আমরা বন্ধ করতে চাই। আপনারা জানেন বন্ধু যে আমাদের রাজ্যে যে শিল্প তৈরি হয়, সেই শিল্পের যদি 100 জন শ্রমিক কাজ করেন, সেই 100 জন শ্রমিকের মধ্যে মাত্র 6 জন হচ্ছে উত্তরবঙ্গ থেকে তৈরি হয় বা 6 জন হচ্ছে উত্তরবঙ্গ থেকে পাওয়া যায়। বাদ বাকি 94 জন শিল্প শ্রমিক হচ্ছে দক্ষিণবঙ্গের। কারণ আমাদের উত্তরবঙ্গে কোনো বড় শিল্প গড়ে ওঠেনি। আমাদের উত্তরবঙ্গের একমাত্র শিল্প হচ্ছে চা শিল্প। সেই চা শিল্প রাজ্যের ব্যর্থতার কারণে সেই শিল্পেও সামনে বড় সংকট তৈরি হয়েছে। আমাদের মালদা থেকে কুচবিহার অবধি বিভিন্ন ধরনের শিল্প, চা শিল্পের পাশাপাশি পর্যটন শিল্প, হর্টিকালচার থেকে শুরু করে পর্যটন শিল্প থেকে শুরু করে বিভিন্ন ধরনের শিল্পকে তৈরি করবার সুযোগ থাকা সত্ত্বেও দুর্ভাগ্য হচ্ছে রাজ্যের সরকার সেই শিল্প স্থাপন করতে আগ্রহী নয়। ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গের অভ্যন্তরে আরো ভারী শিল্প তৈরি করবার মধ্যে দিয়ে কর্মসংস্থান তৈরি করতে চাই। তাই আমরা আপনাদেরকে সমর্থন চাই। আপনারা জানেন এখানে যারা বসে আছেন, আমি অবাক হয়ে লক্ষ্য করলাম বা ভাবলাম আমাদের প্রত্যেকের মুখে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আরেকটি বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা ছুড়ে দেওয়া উচিত তৃণমূলের প্রার্থীর কাছে কিংবা তৃণমূলের নেতাদের কাছে। এই উত্তরবঙ্গের একটি এইমস পাওয়ার কথা ছিল, সম্ভাবনা তৈরি হয়েছিল। আমাদের রায়গঞ্জে যে এইমস আসবার কথা ছিল, সেই এইমসকে নিয়ে যাওয়া হলো কল্যাণীতে, কলকাতার মাত্র 100 কিলোমিটারের মধ্যে। আমরা যারা এখানে আছি, যদি আপনারা মন দিয়ে আমাদের বক্তব্য শোনেন, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যে উত্তরবঙ্গের মানুষ কি দ্বিতীয় শ্রেণীর নাগরিক? পশ্চিমবঙ্গে আমাদের শিক্ষা পেতে হলে কলকাতায় যেতে হয়, আমাদের চিকিৎসার জন্য কলকাতায় যেতে হয়, আমাদের সব কাজের জন্য কলকাতা ছুটতে হয়। অথচ 2.5 কোটি মানুষের বাস এই উত্তরবঙ্গ। সেই উত্তরবঙ্গে কেন একটা এইমস আমরা পেয়েছিলাম, সেই এইমসকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জমি না দিয়ে কেড়ে নিয়ে গিয়ে কল্যাণীতে বসিয়েছে। ধিক্কার মমতা ব্যানার্জিকে, ধিক্কার জানাই উত্তরবঙ্গের মানুষের পক্ষ থেকে, যারা আমাদের উত্তরবঙ্গের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, রুটি রুজি সব কেড়ে নিচ্ছে। তাদের বিরুদ্ধে এই লোকসভা নির্বাচনে আমাদের একত্রিত হতে হবে। আপনারা শুনলে অবাক হবেন বন্ধু, আমাদের এই উত্তরবঙ্গে আমরা চেয়েছিলাম খেলার পরিকাঠামো গড়ে উঠুক। সারা উত্তরবঙ্গের মানুষ, আপনারা দেখেছেন আমাদের এখানে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নেই। আমাদের এখানে রাজ্যের সরকারের প্রতিবন্ধকতার জন্য খেলো ইন্ডিয়ার সেন্টার গড়ে ওঠেনি। ফলে স্বাভাবিকভাবেই খেলা বলুন, শিল্প বলুন,
স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, উত্তরবঙ্গ বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে। আর আমি এই কথা আপনাদের সামনে বলতে চাই, ৭৫ বছর ধরে এই উত্তরবঙ্গের মানুষকে তাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছে। বঞ্চনা উত্তরবঙ্গের মানুষকে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। ফলে উত্তরবঙ্গের মানুষ এই আওয়াজ তুলছে, একটা নতুন উত্তরবঙ্গ গড়ে তুলতে চাই, যে উত্তরবঙ্গের মানুষকে শিক্ষা, শিল্প, স্বাস্থ্য, চিকিৎসার জন্য আমাদেরকে কলকাতায় ছুটে যেতে হবে না। এই রকম একটি নতুন উত্তরবঙ্গ ভারতীয় জনতা পার্টি আমরা আপনাদেরকে উপহার দেব। এই দায়বদ্ধতা, এই গ্যারান্টি আমরা দিতে চাই। আমরা আপনাদেরকে বলতে চাই বন্ধু, মাঝে মাঝে আমি শুনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন মোদির গ্যারান্টি হচ্ছে শূন্য, আর ওনার গ্যারান্টি কি আমি জানি না। তবে আমি ওনার গ্যারান্টির কিছু উদাহরণ দিতে চাই। আচ্ছা, এই মমতা ব্যানার্জি একসময় বলেছিলেন না, উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড করে দেব, কলকাতাকে লন্ডন করে দেব, দীঘাকে গোয়া করে দেব। তা আজকের দিনে দাঁড়িয়ে উত্তরবঙ্গ কি সুইজারল্যান্ড হয়েছে বন্ধু? হয়েছে? তাহলে মমতার গ্যারান্টি মানে মিথ্যার গ্যারান্টি, মমতা ব্যানার্জি মানে মিথ্যা ভাষণ। ওনার ইন্ডি জোটের, ওনার প্রাক্তন দলের এক বড় নেতা তিনি কি বলেছিলেন? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দু কারণে মুখ খোলেন, মাত্র দুটি কারণে উনি মুখ খোলেন। বলতে পারবেন যেই দুটি কারণ কি কি? যে দুটি কারণে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুখ খোলেন, কেউ বলতে পারবেন? একটা হচ্ছে খেতে, মাননীয় মুখ্যমন্ত্রী খাবার জন্য মুখ খোলেন। আর মাননীয় মুখ্যমন্ত্রী মুখ খোলেন মিথ্যে কথা বলতে। মুখ্যমন্ত্রী যতগুলো কথা বলেন সবগুলো হচ্ছে মিথ্যে। তার প্রমাণ হচ্ছে উত্তরবঙ্গের মানুষ। সুইজারল্যান্ড তো দূরের স্থান, আমাদের উত্তরবঙ্গের মানুষ প্রতিদিন রাজ্যের সরকারের উদাসীনতার কারণে আমাদের উত্তরবঙ্গ প্রতিদিন পেছোচ্ছে। আর সেই পিছিয়ে পড়া জায়গা থেকে আমাদের কেন্দ্রের সরকার তারা লাগাতার চেষ্টা করছে কিভাবে উত্তরবঙ্গের উন্নয়ন করা যায়। এখানে আপনারা মায়েরা আছেন, এখানে আপনারা আছেন, ভাই দাদারা আছেন। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর বলে একটা দপ্তর আছে, জানেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেট কত বা খরচা কত করে উত্তরবঙ্গের জন্য? উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেট হচ্ছে 800 কোটি টাকা, আর খরচা করে হচ্ছে 450 কোটি টাকা, 400 কোটি টাকা, 300 কোটি টাকা। অর্থাৎ উত্তরবঙ্গের বরাদ্দ হচ্ছে 400 থেকে 500 কোটি টাকা প্রতি বছর খরচা হয়। আর কেন্দ্রের সরকার এই উত্তরবঙ্গের জন্য কত টাকা খরচা করে? এই মুহূর্তে রেল, বিমানবন্দর, রাস্তা, স্বাস্থ্য, এই চারটে পরিকাঠামো গড়বার ক্ষেত্রে এই উত্তরবঙ্গের জন্য আমাদের কেন্দ্রের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের সরকার এই মুহূর্তে প্রায় 49,000 কোটি টাকা খরচ করছে। 49,000 কোটি টাকা। যারা জিজ্ঞেস করেন আমাদের সাংসদরা কি করেছে, বিজেপি কি করেছে, তাদেরকে বলবেন যে উত্তরবঙ্গের সমস্ত ট্রেন লাইনগুলো ইলেকট্রিফিকেশন হয়নি, সেই ইলেকট্রিফিকেশন করা হয়েছে সমস্ত ট্রেন লাইনের। বাগডোগরা বিমানবন্দর, যেখানে সন্ধ্যের পরে বিমান নামছে না, 3000 কোটি টাকা ব্যয় করে সেই বিমানবন্দরকে সম্প্রসারণ করা হয়েছে। বন্দে ভারত থেকে শুরু করে বিভিন্ন দ্রুতগামী এক্সপ্রেস ট্রেন এই উত্তরবঙ্গের জন্য দেওয়া হয়েছে। তাই আমি আপনাদের কাছে বলবো যে মোদির গ্যারান্টি মানে বিকাশের গ্যারান্টি, মমতার গ্যারান্টি মানে মিথ্যা ভাষণের গ্যারান্টি। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি ভারতবর্ষকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন, আমরা ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে গর্ববোধ করি। তাই আমরা বলি ফির একবার। আর তৃণমূল সম্পর্কে কি বলে?
তৃণমূল সম্পর্কে কি বলে? ভারতবর্ষের কোন রাজনৈতিক দল নেই যারা নিজেদের রাজত্ব চলাকালীন যাদের মন্ত্রীরা জেলে গড়াগড়ি খাচ্ছে। লজ্জা হয় না তৃণমূল কংগ্রেসের? আপনারা রাজ্যের সরকার চালাচ্ছেন আর আপনার মন্ত্রীরা জেলে গড়াগড়ি খাচ্ছে। তাই একবার আমার সাথে বলুন, পার্থ চোর, কেষ্ট চোর, পার্থ চোর, কেষ্ট চোর, পার্থ চোর, কেষ্ট চোর, পিসি চোর, ভাইপো চোর, পিসি চোর, ভাইপো চোর, পিসি চোর, ভাইপো চোর, আরো জোরে হবে, পিসি চোর, ভাইপো চোর, পিসি চোর, ভাইপো চোর। এবার একসাথে চোর ধরো, চোর ধরো, চোর ধরো। আমি কি বলি জানেন? তৃণমূলের তিন ধরনের নেতা আছে। এক ধরনের তো জানেনই, আমাদের অনুব্রত সকন্যা তিহারে আছে, আমাদের পার্থবাবু মনে হয় আলিপুরে আছে, মানিক বাবু আছে, আরো অনেক বাবুরা মিলে জেলে আছে। তাহলে তৃণমূলের এক শ্রেণীর নেতা আছে, তারা হচ্ছেন জেলে আছে। আবার কিছু নেতা আছেন তারা হচ্ছেন বেলে আছে। তাহলে এক শ্রেণীর নেতা জেলে আছে, এক শ্রেণীর নেতা বেলে আছে, আর আরেক শ্রেণীর নেতা, তাদের নাম দুজন বলছি না, শুনেছি নাকি চ্যাটার্জি মুখার্জি রোডে টালির চাল দেখিয়ে, হাওয়াই চটি দেখিয়ে বড় বড় পোস্টার লাগাতেন সততার প্রতীক। এখন অবশ্য লাগান না, এখন সততার প্রতীকটা মুছে দিয়েছেন। শুনছি নাকি ওনারা জেলে যাব বলে তৈরি আছে, অর্থাৎ আগামী দিনে জেলে আছে, বেলে আছে, আর তৃণমূলের তৃতীয় স্তরের নেতারা জেলে যাব বলে তৈরি আছে। লজ্জা হয় না বন্ধু? যারা তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে হাঁটেন, বিশেষ করে নেতারা যারা বড় বড় রাস্তায় ভাষণ দেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে একবার ভাবুন, আপনার তৃণমূল কংগ্রেসের নেতা, আমাদের সহকর্মী, বিধানসভায় তার সাথে কথা হয়, দেখা হয়, তিনি প্রকাশ্য সভায় বলছে তৃণমূল বলতে কি লজ্জা লাগে? লোকে বলছে তৃণমূল বনেই চোর, তুই তৃণমূল, তুই চোর। তাই জন্য কি তৃণমূলের প্রচার করতে বাড়িতে বাড়িতে লজ্জা লাগে? যেতে লজ্জা পাচ্ছেন? এইসব ভুলে যান। যতই লোক চোর বলুক, মানে এটাই আর কি বলতে চেয়েছেন, যতই লোক চোর বলুন, আমাদের বাড়িতে বাড়িতে যেতে হবে। আর আরেক তৃণমূলের নেতা অরূপ বাবু, তিনি কি বলছেন? দলটা এখন মুমূর্ষ অবস্থায় আছে, মানে ভেন্টিলেশনে আছে, খুবই সংকটজনক অবস্থা, যার তার পায়ে পড়তে হবে। মানে ভোটার থেকে শুরু করে তৃণমূলের নিজেদের লোকজনদের পায়ে পড়তে হবে। তাহলে যে দলের নেতারা তৃণমূলের নামে নিজেদের পরিচয় দিতে লজ্জা পাচ্ছে, আপনারা কি সেই দলের হয়ে ভোট করবেন? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে যে দলের নামের সাথে ট্যাগ হয়েছে তুই তৃণমূল, তুই চোর, সেই দলকে এবারের ভোটে বিসর্জন দেওয়ার কাজ আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে করতে হবে। আমি মাঝে মাঝে অবাক হয়ে লক্ষ্য করি, কি বলে ওরা হচ্ছে বাংলার ভালো চায়, বাংলার, আর সব থেকে খারাপকে গুজরাট বলে বাংলার মেয়ে। তা বাংলার মেয়ের কাছে একটা প্রশ্ন করবেন যে আপনার কি বাংলার কাউকে খুঁজে পেলেন না যে গুজরাট থেকে পাঠান সাহেবকে নিয়ে এসে পশ্চিমবঙ্গে ক্যান্ডিডেট করতে হচ্ছে? বাংলায় কি আপনার বাংলার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না? বাংলার মেয়ের এমন দুরবস্থা হলো যে বাংলায় প্রার্থী খুঁজে পাচ্ছেন না, আর উনি নাকি দিল্লি গিয়ে বুঝবেন। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের বর্তমান অবস্থা। ওনারা মাঝে মাঝে বলেন খেলা হবে, আমি শুধু বলছি বেশি বাড়াবাড়ি করলে কাপড় কাচা হবে, বেশি বাড়াবাড়ি করলে কাপড় কাচা হবে। খেলা হবে বলে আজকে মাঠের খেলা বন্ধ করেছেন, আর মাঠের খেলা বন্ধ করে আপনারা 2021 সালের পরে 2রা মের পর
67 জনেরও বেশি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে মেরে ঝুলিয়ে দিয়েছেন। বেলেঘাটার অভিজিৎকে তার কুকুরের সাথে আদর করা অবস্থায় তাকে যখন খুন করেছেন, আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি এই 2021 অবধি বা তার পরবর্তী সময়ে পঞ্চায়েত নির্বাচনে 39 জন খুন হয়েছে। এই পঞ্চায়েতের সময় আমরা কথা দিয়ে যেতে চাই এই সভায় এবং পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে সমস্ত নিরপরাধ মানুষের রক্তে এই তৃণমূল কংগ্রেস সরকার গঠন করেছে, সব হত্যাকারীকে যদি আমরা জেলে না পাঠাতে পারি তাহলে আমরাও ভারতীয় জনতা পার্টি করি না। আমরা কথা দিতে চাই তাদের উপযুক্ত স্থানে আমরা অবশ্যই পাঠাবো। এখানে মায়েরা আছেন, ভুলে যাননি সেই ক্ষত। 2021 সালের নির্বাচনের পর 50,000-এরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছে, মহিলাদের উপর শারীরিক অত্যাচার হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে যেভাবে লুট করা হয়েছে, প্রার্থী দিতে দেওয়া হয়নি, মহিলাদের উপর অত্যাচার চালানো হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে ব্যালটের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসকে বার্তা পাঠাতে হবে যে নির্বাচন মানে ভয় দেখিয়ে মানুষের সমর্থন অধিকার নয়। নির্বাচন মানে এমন কোন পার্টি ভারতবর্ষকে খুঁজে পাবেন না যারা মানুষের সেবা করতে চান, মানুষকে খুন করে, এরকম কোন পার্টি পাবেন? পশ্চিমবঙ্গে সেই পার্টির নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন হলেই এই পশ্চিমবঙ্গে যারা রক্তের স্রোত বইয়ে দেয় সেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই লড়াই, সেই লড়াইকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি নিশ্চিতভাবে উল্লেখ করব সন্দেশখালীর কথা। আপনারা জানেন যে সন্দেশখালীতে আমি এবং শুভেন্দুদা দুজন গিয়েছিলাম এবং যাওয়ার পরে সেখানে যা দেখেছি আপনাদেরকে বর্ণনা করলে আপনার গায়ের রং খাড়া হয়ে উঠবে। আমরা প্রথম দুদিন ঢুকতে দেয়নি আমাদের পুলিশ, তারপরে আমি আর শুভেন্দুদা তৃতীয়বার আমরা সন্দেশখালীর মাটিতে পা দিলাম। আমি 2-3বার গিয়েছি সন্দেশখালীতে। আমরা যখন সন্দেশখালীতে পা দিচ্ছি তখন চারিদিকে শুধু উলুধ্বনি, শঙ্খধ্বনি, জয় শ্রীরাম এবং আমাদের বিরোধী দলনেতাকে ছোঁয়ার জন্য মানুষের আকুতি দেখেছি। একটাই কথা শুনেছি, শেখ শাহজাহান, উত্তম, শিবু, হাজরা, সিরাজউদ্দিন অমুক অমুকদের হাত থেকে আমাদেরকে বাঁচান। আদিবাসী মহিলারা এসে বলছেন যে যে কাজ মমতা ব্যানার্জি করেছেন, তার দল করেছেন, তার কোনো ক্ষমা নেই। আমি টিভির পর্দায় অনেকবার বলেছি মমতা ব্যানার্জি মানুষের ভালোবাসা নিয়ে, তিনি রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসা নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু শ্রীমতী মমতা ব্যানার্জি সম্মানীয় মুখ্যমন্ত্রী যেদিন ক্ষমতার থেকে সরে যাবেন সেই দিন এই রাজ্যের মানুষ বলবে স্বাধীনতার পরবর্তী এত কলঙ্কিত মুখ্যমন্ত্রী আমরা কোনোদিনও দেখিনি। মমতা ব্যানার্জি যেদিন হারবেন মানুষ বলবেন ইনিই হচ্ছেন স্বাধীনতার পরে সবথেকে কলঙ্কিত মুখ্যমন্ত্রী। রাজনীতিতে হার জিত থাকে, দল আসবে দল যাবে, কিন্তু তৃণমূল কংগ্রেস যে ক্ষমাহীন অপরাধ করেছে, দুটো কথা আমি বলবো। আমি বিধানসভার প্রথম বিধায়ক হয়েছি, হওয়ার পরে আমাদেরকে যিনি কথা বলতেন, উপদেশ দিতেন, তার নাম হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়। পার্থবাবু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর ঠিক পাশেই বসতেন, ভালো ভালো কথা বলতেন, ভালো থাকবে, ভালো ব্যবহার করবে, মিতভাষী হবে, ঝগড়াঝাটি করবে না। তো সম্মানীয় মুখ্যমন্ত্রীর পাশ থেকে পরিষদীয় দলনেতা যখন অধিবেশন শেষ হয় তখন এই বক্তব্য রাখতেন। আমরা ভাবতাম মহৎ মানুষ, উঁচু দরের মানুষ, কিন্তু যেদিন দেখলাম পার্থবাবুর হাঁটুর বয়সী একজন বান্ধবী আছে আর বান্ধবীর খাটের তলায় 161 কোটি টাকা উদ্ধার হচ্ছে, সেই দিন বুঝেছিলাম এই তৃণমূল কংগ্রেস হচ্ছে হাতির মতন, যাদের দেখানোর দাঁত একরকম আর খাওয়ার দাঁত এক ধরনের। মমতা ব্যানার্জি আপনার পাশে বসতেন, আপনার পাশে পার্থ চট্টোপাধ্যায় বসতেন, আপনি নাকি
পশ্চিমবঙ্গে যা কিছু হয় সব কিছু খবর রাখেন, পার্থবাবু যে তলে তলে বান্ধবীর খাটের তলায় টাকা রাখছেন, দিদি আপনি কি এটা জানতেন না, নাকি আপনার দলের চরিত্রটাই এরকম? আমি শুধু এইটুকু বলে শেষ করব না, শুনুন সন্দেশখালীর ঘটনা। আজকে যে রেখা পাত্র, আজকে যিনি প্রার্থী হয়েছেন, সেই রেখা পাত্রের বাড়িতে আমরা প্রথমবার গিয়েছিলাম। না আমি চিনতাম, না দাদা চিনতেন। আমরা যখন জনস্রোতের মধ্যে দিয়ে ওখানে পৌঁছলাম, উনি তখন বলছিলেন তৃণমূল কংগ্রেসের সন্দেশখালীর নেতাদের বাড়িতে প্রতিদিন নাকি সন্ধ্যের পরে নতুন বউরা আসতেন, সকালবেলা নাকি বউ পরিবর্তন হয়ে যেত। আমরা প্রথম শুনলাম এই ধরনের ঘটনাও ঘটে নাকি। মহিলারা বলছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পার্টি অফিসে রাত্রি 12টার সময় ফোন করে ডেকে নিয়ে যাওয়া হতো, নেতাদের পিঠে খাওয়ার ইচ্ছে, নেতাদের পিঠে করতে হবে পার্টি অফিসে, তাই রাত 12টার পরে সেখানে যেতে হবে। মহিলারা যেতেন। মহিলারা বলছেন গরম দেখে কোন মহিলারা পিঠে ভাজবে আর কোন মহিলারা মিঠে ভাজবে না সেটা ওনারা ঠিক করে কিছু মহিলাকে পাঠিয়ে দিতেন, আর সারা রাত্রি কিছু মহিলাকে দিয়ে পিঠে ভাজাতেন। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। কেউ বলতে পারেন যে এই ধরনের অসভ্য রুচির রাজনৈতিক দলের নেতারা যারা মহিলাদের উপরে এই অত্যাচার করেছে, তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলেনি কেন? শুনলে অবাক হয়ে যাবেন, হৃদয় বিদারক কাহিনী। বাচ্চা শিশুদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বলা হতো যদি এই খবর বাইরে যায় তোমার বাচ্চা বা তোমাকে পরের দিনের সকাল দেখতে হবে না। বন্ধু, আপনারা যদি সন্দেশখালীতে যাওয়ার কোনোদিন সুযোগ পান, দেখবেন সেখানকার বেশিরভাগ পুরুষ আমাদের উত্তর দিনাজপুরের মতন অন্য রাজ্যে গিয়ে কাজ করে, বাড়িতে বৃদ্ধ মা বাবা, তার বউ আর বাচ্চারা, এছাড়া বাড়িতে আর কোনো লোক নেই। সেই মহিলারা একদিকে যেরকম ভেরির শ্রমিক হিসাবে কাজ করত, বৃদ্ধ মা বাবা সন্তানকে বড় করত, সেই মহিলাদের এই শাহজাহান, উত্তম, সিরাজউদ্দিন, শিবু হাজরারা তারা হচ্ছে পার্টি অফিসে ডেকে নিয়ে যেত। মহিলাদের উপর কোনো অত্যাচার কোথাও কোনোদিন হয়নি এ কথা আমি বলবো না বন্ধু, কিন্তু এই প্রথম ভারতবর্ষ জানলো, পশ্চিমবঙ্গ জানলো, রবীন্দ্র নজরুল ক্ষুদিরামের সরোজিনী নাইডুর বাংলা জানলো যে এই পশ্চিমবঙ্গে একটা রাজনৈতিক দল জন্ম নিয়েছে, যে দল শুধুমাত্র ভয় দেখিয়ে মহিলাদেরকে শারীরিকভাবে ভোগ করবার জন্য পার্টি অফিসে ডেকে নিয়ে আসে। এই রকম নোংরা রাজনৈতিক দল সারা ভারতবর্ষে আর একটাও নেই, একটাও নেই, একটাও নেই। প্রশ্ন রাখতে চাই বন্ধু, আপনি বিজেপি করুন, আপনি বিজেপি নাও করতে পারেন, আপনি তৃণমূল করুন নাও করতে পারেন, আপনি কংগ্রেস বাম রাজনীতি করুন না করুন, একবার ভাবুন তো আপনার বাড়ির মহিলার সাথে এই ধরনের ঘটনা ঘটছে, আপনি কি ক্ষমা করবেন? আমরা শুধু মানুষকে কথা বলবো। কি বলেছে? মহিলাদের জন্য নাকি লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়েছে। ওনাদের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি লক্ষ্মীর ভান্ডার যারা পান সেই মহিলাদের মিছিল দেখেছেন। সব মহিলারা যখন জড়ো হয়েছে তখন তিনি বলছেন এটা এই মহিলারা হচ্ছে আমাদের গোডাউন, আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার নেন আপনাদেরকে বলছে গোডাউন। তৃণমূলের নেত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া তিনি লক্ষ্মীর ভান্ডার যারা নেন তারা নাকি তৃণমূল কংগ্রেসের গোডাউন। লজ্জা হয়ে যায়, মাথায় হেট হয়ে যায় যে এই রুচিহীন ভাষা দিয়ে যারা লক্ষ্মীর ভান্ডার প্রাপক, আমি জানতে চাই তৃণমূল কংগ্রেসের কাছে এটা কি কালীঘাটের টাকা যেটা আপনারা লক্ষ্মীর ভান্ডারে মানুষকে টাকা দেন? এটা মানুষের টাকা, আপনাদের দেওয়া টাকা, করের টাকা আপনাদেরকে ফেরত দেয়, তারপরে আবার এত গলাবাজি কিসের? আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা পেয়েছেন আর আপনার বাড়ির পুরুষ কাজ না পেয়ে তাকে বাইরের রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে, আপনি কি চাইবেন
যে আপনার বাড়ির পুরুষ বাড়িতে থাকুক, সে পশ্চিমবঙ্গে কাজ করুক, এটাই আপনি চান, আমিও তাই চাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি ভাতা নয়, এমন এক পশ্চিমবঙ্গ আমরা গড়ে তুলব যেখানে আপনারা অন্যদেরকে ভাত দেওয়ার সামর্থ্য তৈরি করবেন। এই পশ্চিমবঙ্গ গড়ে তোলার স্বপ্ন আমরা ভারতীয় জনতা পার্টি দেখি। তাই আমি বলবো, একটা দুর্নীতিগ্রস্ত দল তৃণমূল কংগ্রেস, তার সাথে সাথে মহিলাদের সম্ভ্রম নষ্ট করা এই তৃণমূল কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেসেরকে এই লোকসভা নির্বাচনের মধ্যে আমাদেরকে পরাস্ত করবার মধ্যে দিয়ে আমাদেরকে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের দীর্ঘক্ষণ আমি বক্তব্য রাখছি, ছেড়ে দিই। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের মাননীয় বিরোধী দলনেতা বিধানসভার শুভেন্দুদা আসছে, আমি একটু শুভেন্দুদার গল্প বা কথা একটু বলি। আমি 2021 সালে বিধায়ক হওয়ার পরে, বিধানসভায় যাওয়ার পরে শুভেন্দুদার সাথে আমার প্রথম দেখা। আমি একটা বক্তব্য রাখার পরে উনি ডেকে আমার সাথে কথা বলেন এবং আমি তারপর থেকে দাদার সাথে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। আমি শুধু আপনাদেরকে বলি, দাদা মাঝে মাঝে বলে 1956, বলে কি বলে না? বলে কি বলে না? কেন বলে? বলেছিল নাকি 294টা কেন্দ্রেই উনি প্রার্থী। সেই মমতা ব্যানার্জি সম্মানীয় মুখ্যমন্ত্রীকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বানিয়েছে কে? বাংলার বাঘ, বাংলার পরিবর্তনের সূর্য শুভেন্দু অধিকারী মহাশয়। তাই বিধানসভায় যখন শুভেন্দুদা ঢোকেন, ওই সময় যদি মুখ্যমন্ত্রী থাকেন, মুখ্যমন্ত্রীর মাথা যদি এরকম থাকে, টুক করে মাথাটা নেমে যায়। কারণ ওর সামনে যিনি বসে থাকেন তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। তার কাছে নন্দীগ্রামে হেরে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়ে বিধানসভায় প্রবেশ করেন। আর আমাদের বিরোধী দলনেতা একবারে পরীক্ষা দিয়ে একবারে মুখ্যমন্ত্রীকে হারিয়ে তিনি বিধানসভায় এসছেন, ফলে তার সামনে মাথা উঁচু করে রাখতে পারে না। তাই আপনাদের কাছে বলবো, একজন মুখ্যমন্ত্রী যিনি বিধানসভায় যার মাথা নিচু থাকে শুভেন্দুদার জন্য, তিনি কি রাজ্য শাসন করতে পারেন? নিশ্চিতভাবে পারেন না। তাই আমি অনুরোধ করব যে এই রাজ্যকে যদি প্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার মহাশয়, আমাদের উত্তরবঙ্গ থেকে ভারতীয় জনতা পার্টির প্রদেশের সভাপতি, অধ্যাপক মানুষ, এত মিষ্টিভাষী মানুষ, যিনি শিক্ষিত, উচ্চ শিক্ষিত মিষ্টিভাষী অধ্যাপক মানুষ, তাদের নেতৃত্বে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের অপশাসনের অবসান হবে। ফলে সেই অবসানের লক্ষ্যে আজকে যারা লড়াই করছেন, আজকে যারা প্রাণ দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে এই কথা বলে শেষ করব যে একজন মা তার সন্তানকে প্রসব করতে 10 মাস নেয়। এই 10 মাসে সেই মাকে অসংখ্য যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। তারপর যখন সন্তান ভূমিষ্ঠ হয়, সেই ভূমিষ্ঠ সন্তান যখন কাঁদতে শুরু করে, তখন জগৎ হাসতে শুরু করে। আজকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারা লড়াই করছেন, তারা হচ্ছে সেই মায়েদের মতন যে মারা এই তৃণমূল কংগ্রেসের কুশাসনকে উৎখাত করে এক নতুন সন্তানের জন্ম দেবে। সেই সন্তানের মুখ দেখবার জন্য 24 এবং 26-এ ভারতীয় জনতা পার্টির পাশে থাকুন এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী উদ্যমী কার্তিক চন্দ্র পাল, যিনি সবসময় মানুষের সেবায় আপনাদের জেলার লড়াইয়ের প্রশ্নে এগিয়ে থাকে, তাকে জয়ী করুন। এবং একজন বিধায়ক হিসেবে আপনাদেরকে বলে যাই যে আপনাদের ইসলামপুরে আরেকটি কলেজ খোলবার জন্য আমি শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ করি। আপনাদের ইসলামপুরে একটি গার্লস স্কুলের জন্য আমি বিধানসভায় শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ করি এবং শিক্ষামন্ত্রী তখন আমাকে বলছে যে শঙ্কর, এই রকম অবস্থা ইসলামপুর কলেজের, আমি তো জানি না
আমি সাথে সাথে উনি ওনার দপ্তরের সচিবদেরকে ডেকে পাঠিয়েছেন এবং বলেছেন আমি দেখছি, আমি আশা রাখি যে আমাদের শিক্ষামন্ত্রী তিনি তার কথা রাখবেন, ইসলামপুরে আরেকটি নতুন কলেজ করবার ব্যাপারে উদ্যোগী হবেন। আমি ইসলামপুরের সম্মানীয় বিধায়কের সাথে গিয়েও আমি একই অনুরোধ করি যে আপনি বলুন, আমি হচ্ছে বিরোধী দলের বিধায়ক, আপনি শাসক দলের বিধায়ক, ইসলামপুরে একটা কলেজের দরকার। আমি জানি ইসলামপুর থেকে রায়গঞ্জ যাওয়ার জন্য বেঙ্গল টু বেঙ্গলে কোনো বাস পাওয়া যায় না। সন্ধ্যার পরে ইসলামপুর থেকে রায়গঞ্জ বা রায়গঞ্জ থেকে ইসলামপুরে আসার ক্ষেত্রে অনেক সমস্যা হয়। আমরা পরিবহন মন্ত্রীর কাছে দাবি জানিয়েছিলাম যে এই ক্ষেত্রে পরিবহন দপ্তর থেকে উদ্যোগ গ্রহণ করা হোক। উত্তর দিনাজপুরের পরিযায়ী শ্রমিকদেরকে পাশে দাঁড়ানোর জন্য এবং তার সাথে সাথে স্বাস্থ্য পরিকাঠামোকে আরো ভালোভাবে করবার জন্য বিধানসভার অভ্যন্তরে বারংবার আপনাদের জেলার লোক না হয়েও শুধুমাত্র উত্তরবঙ্গকে ভালোবাসি, চাই উত্তরবঙ্গের উত্তরণ, তাই বারবার ইসলামপুর তথা এই আপনার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছি। আশা রাখি কার্তিকদার পাশে থেকে আপনারা আমাদেরকে আশীর্বাদ করলে আপনাদের জন্য পশ্চিমবঙ্গ বিধানসভার অভ্যন্তরে আমি সোমেনদার মতন যারা রয়েছি আপনাদের জন্য লড়াই করবার জন্য প্রস্তুত আছি। এইটুকু কথা বলে সবাইকে ধন্যবাদ, বড়দেরকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে, বিজেপি 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 জিন্দাবাদ, বিজেপি 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 জিন্দাবাদ।